শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে সাদ্দাম ইনানকে নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড। সরকার 5 মাসের সম্পূর্ণ ব্যর্থ, মন্তব্য নাহিদের। দেশ জুড়ে লং মার্চের ঘোষণা 11 দলীয় ঐক্যের। হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ, সার্বভৌমত্বের অপমান, বলছেন রিজভী। ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। রাজধানীতে কাটতে শুরু করেছে গ্যাস সংকট। চাপ বাড়লেও পর্যাপ্ত নয়, বলছে ফিলিং স্টেশনগুলো। আজ 22 শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। দেশ জুড়ে নানা আয়োজন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর দুপুরে একটার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সাদ্দাম ইনানকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার তেমনই একটি অডিও কল রেকর্ড ট্রাইব্যুনাল 2-এ দাখিল করেছেন প্রসিকিউশন। 2024-এর 13 জুলাই সাদ্দামকে ফোনে বলা এই অডিও রেকর্ডে ওবায়দুল কাদেরের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কথা রাখেননি ওবায়দুল কাদের। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার মতো পালিয়েছেন তিনিও। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। জুলাই গণ অভ্যুত্থানের আগে গণতান্ত্রিক আন্দোলন দমনে সক্রিয় ছিলেন কাদের। প্রসিকিউশন বলছে দলীয় সভানেত্রীর আগেই নেতাকর্মীদের বিক্ষোভ থামাতে নির্দেশ দেন তিনি। প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে ফোন কলের অডিও রেকর্ড। কি অবস্থা? আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে। 3000-এর মতো স্টুডেন্ট আছে। ওরা 7টা পর্যন্ত। 2024 সালের 13 জুলাই ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনানকে ফোন করে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। 8:30টায় সংবাদ সম্মেলন করবে। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কাল দিবে। কেন মারো না কেন ওদের? আমাদের দাও কেন? নিষেধ করলো আজকে থেকে হালকা হয়ে যাবো। কথোপকথনে পুলিশের দোহাই দিয়ে সাদ্দাম জানান আন্দোলনকারীদের মুখোমুখি হতে বারণ করেছে পুলিশ। আজকে স্যার আসছে, স্যার ছাত্র দলের নেতা কিন্তু আসছে, তো যে কারণে জমায়েতটা ওইভাবে করছে। এটা কিছু করার নাই। আজকে স্যার আমাদের নিষেধ করলো, শাহবাগের দিকে যেতেও তো আমাদেরকে নিষেধ করলো। কে বলতেছে? এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব যোগাযোগ করছিল। বিপ্লব তো এটা বলার কথা না। আমি পুলিশে যোগাযোগ করতেছিল, সব মিলে মুখোমুখি হতে একটা মানা করছিল। এই অডিও ট্রাইব্যুনালে শুনিয়ে পলাতক আওয়ামী সাধারণ সম্পাদকের সর্বোচ্চ সাজা দাবি করেছে প্রসিকিউশন। ওবায়দুল কাদের বাদে মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, যারা সবাই পলাতক। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী 5 সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। রাজধানীর পল্টনের মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচির ঘোষণা করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জানান 10 অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং 24 অক্টোবর সিলেট অভিমুখে রেলপথে চলবে লং মার্চ। এছাড়াও ঢাকা থেকে রংপুরে কর্মসূচিও ডাক্তার শফিকুর রহমান জানান। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 5 মাসে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার। যে সরকার গণভোটের রায় মানে না, তারা জনগণের কোনো অধিকার পূরণ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকাল 11টায় শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন জোট এবং দলের নেতাকর্মীরা। 5 সেপ্টেম্বর
ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। 19 সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা রংপুর পৌঁছবো ইনশাআল্লাহ। 10 অক্টোবর শনিবার ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে যশোর, কুষ্টিয়া হয়ে ইনশাআল্লাহ আবার আমরা ঢাকায় ফিরব। একই লং মার্চ। 24 অক্টোবর শনিবার ঢাকা থেকে সিলেটে। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না জামায়াত ইসলামী। দলটির নেতাদের দাবি, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কাছে পদটি শুধুই আলংকারিক। জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন ছাড়া বদলাবে না ফ্যাসিবাদী কাঠামো। রমিজ হোসেনের রিপোর্ট। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন। পদত্যাগের 90 দিনের বাধ্যবাধকতা থাকলেও এখনও ভোটের তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপির প্রার্থী ঠিক করতে এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির প্রার্থী নির্বাচিত হবেন এটা প্রায় নিশ্চিত। সংসদের নির্বাচিত, তবে এই নির্বাচনে সুযোগ আছে বিরোধী দলের প্রার্থী দেবার। তবে জামাত ইসলামী জানিয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না তারা। যে সংখ্যাগরিষ্ঠ দল যারা ক্ষমতায় থাকে তাদেরই মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী যিনি থাকবেন তিনি বিজয়ী হবেন। শুধু লোক দেখানোর জন্য গণতন্ত্রের সৌন্দর্যের নামে নিশ্চিত পরাজয় জেনে আরেকজন ব্যক্তিকে প্রার্থী করা, এটা হচ্ছে রাজনীতিতে মানুষের কাছে আমার মনে হয় যে এটা একটু হাস্যস্করভাবে হবে। একটা মতামত দিতে পারি যে কোনো পুতুল রাষ্ট্রপতি না হয়ে সংবিধানের এবং রাষ্ট্রের গার্ডিয়ান হবেন এমন একজন রাষ্ট্রপতি যিনি রাষ্ট্র এবং সংবিধানকে রক্ষার প্রশ্নে কোনো দলের দিকে ঝুঁকবেন না। তবে বিরোধী দল চাই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, তা না হলে থেকে যাবে ফ্যাসিবাদী ব্যবস্থা। বিদ্যমান সংবিধানে এত ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, অসীম ক্ষমতা, তার লাগাম কেউ টানতে পারে না। পিএসসির চেয়ারম্যান কী হবে, অ্যান্টি কারাপশনের চেয়ারম্যান কমিশন কী হবে, চিফ জাস্টিস কী হবে, হুইল বি দ্য চিফ অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, নানান জায়গায় প্রধানমন্ত্রীর ইচ্ছা কী সেটা পূরণের যত ব্যবস্থা তা সংবিধানে আছে। সেই জন্য আমরা মনে করি যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ঠিক থাকতে গেলে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 350 সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। আরও জানাতে নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, কখন নাগাদ এই তালিকা জমা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি নির্বাচনের পরবর্তী ধাপগুলো কি হতে পারে? শরীফ, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা, সেজন্যই তাদের নামের তালিকা বা ভোটার তালিকা সংসদ সচিবালয় থেকে সকালে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখন নির্বাচন কমিশন যে প্রয়োজনীয় পদক্ষেপ অর্থাৎ ভোটার তালিকাটি বিজি প্রেসে পাঠাবে এবং পরবর্তীতে ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবং ভোটার তালিকা আর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমরা জানতে পেরেছি যে দুপুর 2টোর সময় সিনিয়র সচিব আক্তার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব, তিনি সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল, সে তফসিল বিষয়ে কোনো কথা তিনি বলেন কিনা সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এবং সংবিধানে বলা আছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, নতুন রাষ্ট্রপতিকে নির্বাচন করতে হবে। তো সেই হিসেবে 90 দিনের যে ক্ষণগণনা সেটি এর মধ্যে শুরু হয়েছে এবং হয়তোবা কিছুদিনের মধ্যে নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সংসদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি রয়েছে এবং তারা যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবে সেই ব্যক্তি মূলত রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন। যদিও বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী এবং এনসিপির তাদের রাষ্ট্রপতি পদের মনোনয়ন দেওয়ার সুযোগ রয়েছে, তবে আমরা জানতে পেরেছি যে এই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল থেকে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না। তো সেই হিসেবে বলাই যায় যে বিএনপি
যাকে মনোনয়ন দেবে তিনি হবেন পরবর্তী রাষ্ট্রপতি। যেহেতু বিরোধী দল থেকে কোনো প্রার্থী দেওয়া হবে না, সেহেতু বিএনপি যাকে মনোনয়ন দেবেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন, এটি মূলত নিয়ম। তো শরীফ, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে সহকর্মী আশিকিন প্রিন্স যুক্ত হয়েছিলেন। শেখ হাসিনাকে ফেরত না দিয়ে রাজনীতি করার সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অপমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। সকালে রাজধানীর জিয়া উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, ভারতের এমন উদ্যোগ দুই দেশের পারস্পরিক আস্থার প্রতি অবমাননা। রিজভী বলেন, শেখ হাসিনা হত্যা ও দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামি। দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো জবাব আসেনি। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, স্বৈরাচারী সরকারের আমলেও সংগঠনটি সেবামূলক কর্মকাণ্ড থেকে পিছিয়ে যায়নি। তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। মিউচুয়াল ট্রাস্ট, মিউচুয়াল রেসপেক্ট, এটা সম্পূর্ণর উপর এটি একটি হস্তক্ষেপ বলে আমরা মনে করি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। রাজধানীর অনেক এলাকায় গ্যাস সংকট কাটতে শুরু করেছে। ঢাকার তেজগাঁও, মহাখালী এলাকা ঘুরে দেখা যায় আগের মতো দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না চালকদের। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, আগের চেয়ে গ্যাসের চাপ বাড়লেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। এর আগে মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে গত 21 জুলাই অগ্নিকাণ্ডের পর কারিগরি ত্রুটি দেখা দেয়। এতে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় 52 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। গ্যাস সংকটের বহুমুখী প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও সার কারখানা, সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক গ্রাহকের ওপর। এদেশে তো আপনার নতুন সরকার হওয়ার পর থেকে এই অবস্থা, একবার তেল নিয়ে কাহিনী করলো, এখন গ্যাস নিয়ে কাহিনী করে, এটা তো ঠিক না। 20 দিন পরে আজকে আমি গ্যাস লইতে আইছি, আইসাই 1 গাড়ির পর 2 গাড়ির পরে আমি লাগাইলাম, গ্যাস নিতে আসি। এখন মানে আগে যেরকম লাইনে প্রেশার থাকতো না, এখন সেই অবস্থাটা নাই। এখন মোটামুটি সবকিছুই ক্লিয়ার। এখন নেক্সট বোঝা যাবে পরে কি হয়। রাজধানীর মহাখালী থেকে এই মুহূর্তে গ্যাস সংকটের প্রকৃত চিত্র জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, আগের মতো কি দীর্ঘ লাইন দেখা যাচ্ছে কিনা এবং গাড়িতে কি পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে, কি দেখছেন? শরীফ, আমি এখন আছি রাজধানীর মহাখালীর একটি গ্যাস স্টেশনে। রাজধানীর অন্যান্য গ্যাস স্টেশনের মতোই এই স্টেশনগুলো তো কিন্তু ফাঁকা, কিন্তু আমরা এর আগে গত 3 সপ্তাহ হতে চললো আমরা দেখেছি যে রাজধানী সহ রাজধানীর আশেপাশে যে এলাকা ছিল সেই এলাকাগুলোতে তীব্র গ্যাস সংকট ছিল, আর গাড়ির সারি গিয়ে পৌঁছেছিল সংযোগ সড়ক থেকে মহাসড়কে। এখন কিন্তু সেই চিত্র অনেকটাই ভিন্ন। এখন মোটামুটি স্টেশনগুলো ফাঁকাই দেখা যাচ্ছে, সিএনজি চালকরা নির্বিঘ্নে তারা গ্যাস নিচ্ছেন। এদিকে গ্যাস স্টেশন যারা পরিচালনা করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারাও স্বস্তি প্রকাশ করেছেন, কারণ হচ্ছে তাদের যদি গ্যাসের চাপ কম থাকে তাদের ব্যয় বেড়ে যায়, কিন্তু যদি চাপ বেশি থাকে তারা দ্রুত সেই গাড়িগুলোতে গ্যাস দিতে সরবরাহ করতে পারেন। তার কারণে কিন্তু তাদের সংকটের একটা সমাধানও হয়, কারণ তাদের যেই গ্যাসের যে চাপ রয়েছে সেই চাপটি যদি সরবরাহ ঠিকই থাকে তাহলে তাদের প্রতিদিনের যে ইনকাম সেই ইনকামও ভালো হয়। আমাদেরকে সিএনজি চালকরা বলছিলেন যে সিএনজি চালকরা আমাদেরকে জানিয়েছেন গত কয়েকদিনে তাদের যে ভোগান্তিতে পড়তে হয়েছিল গ্যাস সংকটের কারণে, সেটা কিন্তু এখন আর তারা সেই সংকট বোধ করছেন না। তারা সরকারের কাছে একটি দাবি জানিয়েছেন যে এই সংকট যাতে আর দীর্ঘায়িত না হয়, এই সংকট যাতে ধীরে ধীরে শেষ হয়ে যায়, সেই কথাটি আমাদেরকে জানিয়েছিলেন। এদিকে মহেশখালীর যে টার্মিনালটি রয়েছে, যে টার্মিনালে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই টার্মিনাল থেকে কিন্তু অল্প পরিসরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গ্যাস স্টেশনের পরিচালকরা বলছিলেন, যারা পরিচালনার কাজকর্ম করেন তারা বলছিলেন যে ধীরে ধীরে এই গ্যাস সংকট পুরোপুরি কেটে যাবে বলে আশাবাদী তারা। ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালী থেকে সহকর্মী যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে, যার ফলে ভোগান্তিতে পড়েছেন 2 কোটিরও বেশি আমানতকারী।
এসব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনায় তিনি বলেন, মূলত 1/3 টাকাই চুরি করে নিয়ে গেছে তারা। এ সময় গভর্নর বলেন, ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ 36%, যা এই খাতের জন্য অশনি সংকেত। এই খেলাপি কমিয়ে আনতে 18 মাসের একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আগামী সংসদ অধিবেশনে এই সংক্রান্ত 2টি আইন পাশ হতে পারে বলেও জানান গভর্নর। এ সময় গভর্নর বলেন, জুলাই বিপ্লবীদের সহায়তায় 5,000 নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। এই ধরনের একটা সীমিত আমার একটা ঘটনা বলছি এই প্রসঙ্গে। সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটা চুরি, এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি। 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করেছে, কেউ এখনো করছে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে আজ থেকে সবার জন্য খুলে দেওয়া হলো জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যা দেখতে সকাল থেকে ব্যাপক উপস্থিতি নানা শ্রেণী পেশার মানুষের। যদিও উদ্বোধনের দিন বিকেলে কিছুক্ষণের জন্য জাদুঘরে প্রবেশ করতে পারেন দর্শনার্থীরা। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সময় ভিত্তিক টিকিট ব্যবস্থাপনা চালু করা হয়েছে। এই জন্য আগ্রহীদের আগে থেকেই জুলাই 36 ওয়েবসাইটে নিবন্ধন করে পছন্দের সময় নির্বাচন করতে হবে। অনলাইন টিকিট সংগ্রহের পাশাপাশি নির্ধারিত সময় অনুযায়ী প্রবেশ করতে হবে। জাদুঘরে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 5:30টা পর্যন্ত অনলাইন কিংবা অফলাইনে টিকিট সংগ্রহ করে দর্শনার্থীরা জায়গাটি ঘুরে দেখতে পারবেন বলেও জানায় কর্তৃপক্ষ। হাসিনা এত লোক মানুষ মাইরা আজকে এত ক্ষমতা খাড়া আজকে কোনোদিন টিকতে পারে নাই। আজকে তার পলায় বিগতদিনে যাইতে হয়েছে, আজকে তার ঘর বাসস্থান আজকে তার জাদুঘরে পরিণত হয়েছে। বাংলাদেশে যেন আর কখনো যেন আমরা এরকম দেশের মানুষকে জনগণকে যেন আর কোনো অত্যাচার এবং বিবরণ কোনো কিছু যেন না করতে পারে, এই আশা করি। আজকে যেহেতু মুক্ত হয়েছে, তাহলে কিভাবে কি ঘটছে, ও কিভাবে কাটাইছে, ওই স্বৈরাচারের ওই ফেরাউনের এগুলো দেখবো, স্মৃতিগুলো দেখবো। যেই ক্ষমতা আসবে ওনার উচিত এটা মাথায় রাখা যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন। দর্শক, সচিবালয়ের সামনে 11 দলীয় ঐক্যের অবস্থান ঘিরে সৃষ্টি হয়েছে উত্তেজনা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী। আমরা এখন সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি ঘটনাস্থলে। শরীফ, আমি এখন বর্তমানে রয়েছে সচিবালয় এবং এখানে কিন্তু জামায়াত সহযোগীরা 11 দলীয় ঐক্য রয়েছে। তারা কিন্তু প্রতিবাদ করছিল নানা সমস্যা নিয়ে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে গ্যাসের সংকট রয়েছে, তাছাড়া যে কারেন্ট বিল আছে, বিদ্যুৎ বিল আছে, তা নিয়েও কিন্তু সমস্যা রয়েছে, দুর্ভোগের কথা জানিয়েছে। এবং এ নিয়ে মূলত কিন্তু যারা জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু আজকে পল্টনে একটি সমাবেশ করেছে এবং সমাবেশ করে প্রায় 1 ঘন্টার মতো কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন। এবং সচিবালয়ের সামনে অবস্থান করার পরে নেতাকর্মীদের নিয়ে কিন্তু এখন কিছুটা সচিবালয় থেকে কিন্তু দূরে চলে যাচ্ছে এবং এখানে নেতাকর্মীরা আছে, তারা কিন্তু পুলিশের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছে। সামনে আসলে তাদের যে প্রতিবাদ আছে, প্রতিবাদ নিয়ে সামনে যাওয়ার জন্য তারা বলছে যে আসলে দীর্ঘদিন ধরে দেশের মানুষ যে ধরনের অস্থিরতার ভিতরে যাচ্ছে, সমস্যার ভিতর থেকে যাচ্ছে, সেটা আসলে খুব দ্রুত সমাধান করা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা পুলিশ রয়েছে, পুলিশ কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছেন যেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অবস্থা মোকাবেলা করা যায়। এখানে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ যিনি নাহিদ ইসলাম, তিনিও কিন্তু এখানে ছিলেন। জামায়াত ইসলামের যিনি আমির রয়েছে ডাক্তার শফিকুর রহমান, তিনিও এখানে উপস্থিত ছিলেন। এবং এখানে দেখতে পাচ্ছি যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তাদের সাথে কিন্তু জামায়াত ইসলামের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, তারা কিন্তু এখানে বৈঠক করছে। তারা আসলে জানার চেষ্টা করছে কেন তারা আসলে সামনের দিকে যেতে পারবে না। এবং একটু আগে যে সমাবেশ হয়েছিল পল্টনে, সেখানে কিন্তু নেতাকর্মীরা বারবার একটি কথাই বলছিলেন যে আসলে 5 আগস্ট পরবর্তী যে নতুন সরকার এসেছিল, সেই সরকারের প্রতি কিন্তু দেশের মানুষের আশা ভরসার জায়গা অনেক বেশি ছিল। তারা চেয়েছিল যে দেশের যে সার্বিক অবস্থা, সেই অবস্থা থেকে তারা
রেহাই পাবে, দেশের বিভিন্ন জায়গায় যে স্বস্তি আসবে, দেশের যে সাম্প্রতিক অবস্থায় যে বাজারে যে মূল্য, সে মূল্য নিয়ে কিন্তু বলছে যে দেশের মানুষ কিন্তু ভালো নেই। প্রতিটি জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে এবং গ্যাস সংকটের কারণে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে, এই নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে। এবং নাহিদ ইসলাম, যিনি বিরোধী দলীয় তিনি সংসদের চিফ হুইপ রয়েছেন, তিনি বলেছেন যে আসলে সরকার যে 5 মাসে রয়েছে, সে 5 মাসে তেমন কিন্তু সফলতার পরিচয় দিতে পারেনি। তিনি কিন্তু সফলতার পরিচয় এখনো দিতে পারেনি যিনি নাহিদ ইসলাম ছিলেন। দর্শক, সচিবালয়ের সামনে থেকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম সেখানকার চিত্র। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম মহাপ্রয়াণ বার্ষিকী। 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তাঁর জীবনাবসান হয় বাঙালি মনন সৃজনের এই অসাধারণ প্রতিভার। মাত্র 8 বছর বয়সে লেখালেখি শুরু করা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে স্বর্ণময় উজ্জ্বলতা দান করেছেন। গীত রচয়িতা ও সুরস্রষ্টা হিসেবে তিনি নিজেই নিজের তুলনা। চিত্রকলাও নতুন মাত্রা লাভ করেছে তার প্রতিভায়। এছাড়া শিক্ষা বিস্তার, সাংগঠনিক কর্ম ও সমাজ কল্যাণমূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করেছেন কবিগুরু। তার মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আজ দেশ জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন পালন করছে নানা আয়োজন।